নিশীথ রাতে নিবিড় সুরে বাঁশিতে তার দাও হে পুরে, যে তান দিয়ে অবাক কর গ্রহ শশীরে বার নীরব করে দাও হে তোমার মুখ কবিরে। যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে, গানের স্বরে মিলুক এসে তোমার চরণে। যা কিছু ছড়িয়ে আছে জীবন মরণে, গানের টানে মিলুক এসে তোমার চরণে। বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি, বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি। একলা বসে শুনবো বাঁশি, অকুল তিমিরে বার নীরব করে দাও হে তোমার মুখ কবিরে। কি গাবো আমি,
গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে, তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে, তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ধাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ধাইছে। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢল ঢল। অসীম আকাশ নীল শতদল তোমার কিরণে সদা ঢল ঢল। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামী। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে, তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। সুরে লাগলো কম নাকি গানের সঙ্গে, হারমোনিয়ামের সঙ্গে মিললো কম এই গানটা। আচ্ছা, কি গান করে? দক্ষিণ হাওয়া খোলো খোলো। দক্ষিণ হাওয়া দেখি গানটা হয় কিনা। নতুন নতুন গান শিখতে হবে, একই গান বারবারই করলে ভালো না।
ও দক্ষিণ হাওয়া করেছিলাম তো, দক্ষিণ মনে হয়। এগুলো কোথায় যাচ্ছে গানগুলো খুঁজেই পাচ্ছি না। দক্ষিণ রশ্মি হবে। এই দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও আমায় সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও আমায় সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো, আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত না গান। জাগো জাগো, জাগো জাগো, দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও আমায় সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো, পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা। পথের ধারে আমার কারা ওগো পথিক বাঁধন হারা। নিত্য তোমার চিত্তে আমার মুক্তি দোলা করে যে দান। জাগো জাগো, দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও আমায় সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে। বন্ধ ভাঙার বদ্ধ ভাঙার ছন্দে আমার মৌন কাঁদন হয় অবসান। জাগো জাগো, দক্ষিণ হাওয়া
জাগো জাগো জাগাও আমায় সুপ্ত এ প্রাণ দক্ষিণ হাওয়া জাগো জাগো। একটা গান ছিল দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না কো ফিরে দীপ নিবে গেছে মম এ পথে যখন যাবে আধারে চিনিতে পাবে এ পথে যখন যাবে আধারে চিনিতে পাবে রজনী গন্ধা রোগন্ধ ভরেছে মন্দিরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে দীপ নিবে গেছে মম
আমারে পরিবে মনে কখনো সে লাগিয়ে প্রহরে প্রহরে আমারে পরিবে মনে কখনো সে লাগি প্রহরে প্রহর আমি গান গেয়ে জাগি আমারে পরিবে মনে কখনো সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি ভয় পাছে শেষ রাতে ঘুমা সে আখি পাতে ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে। এত কথা বলে এত চিৎকার করে গান হয় সেখানে? ভ্যা 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 করে চিৎকার করে যাচ্ছে। আমারে পরিবে মনে কখনো সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি আমারে পরিবে মনে কখনো সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি ভয় পাছে শেষ রাতে ঘুমা সে আখি পাতে ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে দীপ নিবে গেছে মম। আমার সকল রাশের ধারা তোমাতে আজ হোক না আমার সকল রাশের ধারা তোমাতে আজ হোক না আমার সকল রাশের ধারা জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে জাগুক খরচ যুবন
লাগুক পরশ ভুবন জুড়ে, জাগুক হরষ তোমার রূপে, মরুক ডুবে আমার দুটি আখি তারা, সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, ছড়িয়ে পড়া আশাগুলি ঘুরিয়ে তুমি লগো তুলি, ছড়িয়ে পড়া আশাগুলি ঘুরিয়ে তুমি লগো তুলি, গলায় হারে দোলাও তারে গাথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। ও বেহাংরামে ওকে বারে বারে বলি যে ও তো রেখে যাবে সব, ও বেহাংরা হয়ে যাচ্ছে, ও মহা বেহাংরা হচ্ছে এইসব চারপাশের লোকজনের কাছ থেকে। ও সব বলা হচ্ছে ওকে থেকে যে ও তো সব রেখে যাবে, ওকে নিয়ে চলে যাবে, ও বেহাংরা হয়ে যাচ্ছে আসলে। সব আদর পেয়ে পেয়ে বাদর হয়ে যাচ্ছে, পুরো ম্যাক্সিমাম আদর পায় ও, সবার আদর পায়, মা বাড়ি বাবার বাড়ি দুনিয়ার বাড়ি সব আদর পায় ও বসে বসে। ও বেহাংরা হয়ে যাচ্ছে আসলে, ওকে বারবার বলা হয় যে সব তো রেখে যাবে ও, ও মাথায় হাত বুলাতে বুলাতে মাথার উপরে উঠে গেছে আসলে। ও কিচ্ছু হবে না, ওকে এখন চাপে রাখতে হবে, ওর দরকার হচ্ছে চাপ, চাপ ওর প্রয়োজন এখন। কি বলবো আমি, কিছু বলতে গেলে ওর মা গিয়ে হ্যাঁ করে উঠে বসবে, দুনিয়ার ফোন আসবে। এই করে কি ছেলে মানুষ হয় না মেয়ে মানুষ হয়? ওকে চাপে রাখলেও ঠিক হয়ে যাবে, ঠিক মানুষ হয়ে যাবে। চাপ দিতে পারছি না, এটাই সমস্যা। আমার তো সবই হাতের বাইরে নিয়ে নেয় সবাই, কেড়ে কুড়ে আমার কাছ থেকে। কি করবো, সব যুদ্ধ করতে হলে, ওদের সঙ্গে যুদ্ধ করতে হলে এ ফাঁকা পড়ে যায়। কি কোনো লাভ হয় না যুদ্ধে, ফল নেট ফল জিরো হয়। তাও যুদ্ধ তো করেই যেতে হবে, আমি জানি যতটুকু পাওয়ার যুদ্ধ করেই পাওয়া। কেউ আমাকে মুখে তুলে দেবে না সন্দেশ, এই সেদিন নেই আর। সব ধান্দাবাজি করতে আসে, বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো, সব ধান্দার জায়গা। যে যত পারবে ধান্দা করবে আর বলবে আমি তোমার জন্য করি, উল্টো কথা গাইবে, যা করে তার উল্টো গায়, ওই সেই মহাভারতের শেষে কথার মতো। বাজে বাজে সবই লোক বাজে, তাহলে আর বলে কী হবে, আর কাকে ধরবো? সবই দুনিয়া বাজে হয়ে গেছে, বদমাইশের জায়গা হয়ে গেছে এই পশ্চিমবঙ্গটা, বিশেষ করে মহা বদমাইশ সব চারপাশের লোকজন। দীর্ঘদিনের বদমাইশের শাসন, আগে যা সরকার ছিল তার আগে বা এখন যা আছে সবই, কেউ তার ভালো কিছু করে দেখাচ্ছে না, আমার চোখে পড়ছে না, সবই বদমাইশই হচ্ছে বলতে গেলে। সব বাদ দাও, মানুষজন খারাপ হয়ে গেছে দীর্ঘদিন ধরে এই বদমাইশি করতে 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 করতে, এখন মানুষ এত খারাপ হয়ে গেছে, একে এখন আর ভালো করা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।
একে এখন ওই নেতাজি যেটা বলেছিল ওইটাই ঠিক। নেতাজি বলেছিল 2 বছর মিলিটারি শাসনে রাখবো, আমি বলি 10 বছর এখন রাখা দরকার। 10 বছর রাখো, তবে ঠিক মানুষ হয়ে যাবে, একদম কড়া শাসনে। সব স্বাধীনতা পেয়ে পেয়ে না মাথার উপরে মানে স্বেচ্ছাচারী হয়ে গেছে সব, বলতে গেলে সব স্বেচ্ছাচারী হয়ে গেছে স্বাধীনতা ভোগ করতে করতে। আর কিছু না, স্বাধীনতা আর কিছু বাকি নেই পাওয়ার, সবটা পেয়ে গেছে। এখন প্রশাসন নিজের হাতে নিয়ে নিচ্ছে মানুষ, বলতে গেলে কি বলবো আর, সব বাজে জায়গা। মানুষকে তো মানুষ, দুনিয়াটাই খারাপ হয়ে গেছে, তাহলে আমি কাকে দোষ দেবো? দোষের দেওয়ার জায়গা নেই। শ্রাবণীর ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণীর ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণীর ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে পূরবের আলোর সাথে অরূপ প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে গভীর ধারে। পূরবের আলোর সাথে অরূপ প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে গভীর ধারে। নিশিদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণীর ধারার মতো অরূপ ঝরে, অরূপ ঝরে যে শাখায় ফোটে না, ফল ধরে না একেবারে। তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখা রে, যে শাখা ফুল ফোটে না, ফল ধরে না একেবারে। তোমার ওই বাদল বায়ে দিক জাগারে সেই শাখা রে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ধারা। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ধারা। তাহারি স্তরে স্তরে অরূপ ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনে তৃষার পরে, ভুখের পরে। শ্রাবণীর ধারার মতো অরূপ
শ্রাবণী ধারার মতো পড়ুক জোরে, পড়ুক জোরে। অনেকগুলো গান করলাম, অনেকগুলো। কে দেখছি? ও শোভন দাস। বাদল বাউল বাজায় রে, বাজায় রে তারা। বাদল বাউল বাজায় রে, বাজায় রে তারা। বাদল বাউল বাজায় রে সারা। বাদল বাউল বাজায় রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় রে সারা বেলা ধরে, ঝরো 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 ধারা। বাদল বাউল বাজায় রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় রে সারা বেলা ধরে, ঝরো 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 ধারা। বাদল বাউল বাজায় রে জামের বনে ধানের খেতে, আপন তারে আপনি মেতে জামের বনে ধানের খেতে, আপন তারে আপনি মেতে। নেচে নেচে হলো সারা। বাদল বাউল বাজায় রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় রে ঘন ঘটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে। পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে। ঘর ঘর ছড়ানো আকুল সুরে, উদাস হয়ে বেড়ায় ঘুরে। ঘর ছড়ানো
আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে পূবে হাওয়া গৃহহারা মাদল বাউল বাজায় বাজায় রে বাজায় রে এক তারা মাদল বাউল বাজায় বাজায় রে সারা বেলা ধরে ঝরো 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 ধারা বাদল বাউল বাজায় বাজায় রে বাজায় রে এক তারা বাদল বাউল বাজায় বাজায় রে। অনেক পরে আসলে আমি অনেকগুলো গান করে ফেলেছি। কে কে কি গান করছি? কেন, কি দরকার? এই গানটা করি। বহু যুগে ও পার হতে আসা এলো এলো আমার মনে কোন সে কবি ছন্দ বাজে ঝড় ঝড় বরি শনে বহু যুগে ও পার হতে আসা এলো যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, গন্ধ তারি ভেসে আসে গন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে ঝড় ঝড় বরি শনে বহু যুগে ও পার হতে আসার এলো সেদিন এমনি ঘন ঘটা রেবা নদীর তীরে, সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, সেদিন এমনি মেঘের ঘটারে বা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মালবিকা অনিমিতে চেয়েছিল পথের ওদিকে, মালবিকা অনিমিতে চেয়েছিল পথের ওদিকে, সেই চাহনি এলো ভেসে, সেই চাহনি এলো ভেসে আজি
কালো মেঘের ছায়ার সনে ঝড় ঝড় বরি শনে বহু যুগে ও পার হতে আশা এলো। গান কেমন হচ্ছে জানাও, কেমন হচ্ছে? অনেকগুলো করলাম, আর ভালো লাগছে না, গরম লাগছে, ফ্যান অফ করে করছি। ফ্যান চালালে গানের সাউন্ড ভালো আসবে না, রেকর্ড হবে না ভালো। শীতকাল বলে করতে পারছি, মানে শরতের শেষ, মানে শীতই বলতে যায়। হেমন্তকাল ওই শীতের আবহাওয়া পড়ে গেছে। সকালবেলা উঠলে বেশ ভালো লাগে, রোদ্দুরটা খুব উজ্জ্বল রোদ্দুর দেখা যায় আমাদের বাড়ি, মানে এই দিয়ে বসার জায়গা দিয়ে। হ্যাঁ, বেশ সামনে আমাদের কাকাদের ফ্ল্যাট, ওখানে গিয়ে রোদ্দুরটা ঠিকরে পড়ে, ওইখান থেকে একটা উজ্জ্বল একটা ভাব, একটা ব্রাইট সানলাইটের যেমন একটা আনন্দোজ্জ্বল একটা তার ছটা থাকে, তার একটা ভাব থাকে, সেটা বেশ ভালো লাগে। বেশ শরৎ এসে গেছে, এই শীত এসে গেছে তার জানান দিয়ে যায়, খুব ভালো লাগে। সকালবেলা উঠে মনে হয় দুটো কবিতা লিখি, খুব লিখেওছি আমি, এই নিয়ে দুটো কথা বলেছি, কবিতা লেখার ইচ্ছা আছে, একটু লিখবো। শীতকালে এই শরৎ শেষ, শীত হেমন্ত, মানে শরৎ হেমন্ত শীত আর কি, মানে শরৎ শেষ হয়ে যাচ্ছে, হেমন্ত আসবে, তারপরে শীতে ঢুকে যাবে। মানে শীত তার একটা ঋতু আগে থেকে আসতে থাকে, মানে ধরো শরতের শেষ থেকেই শীতের আগমন শুরু হয়ে যায়। হ্যাঁ, আর শীতকাল তো সত্যি খুব ভালো কাল। কীরকম গরমকালটা চারদিকে কীরকম মানে লোকজনের ছটফটানি, গরমের জন্য চারপাশে লোক মানে রাত্রির 11টা-12টা পর্যন্ত ঘোরাঘুরি করে। আর শীতকালে কীরকম 9টা বাজলেই মনে হয় যেন সারা শহরটা ঘুমে, মানে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে আমাদের মানে পুরো চারপাশটা। হ্যাঁ, মানে 9টার সময় 9:30 বেজে গেলে গভীর, মানে রাস্তায় মানে লোকজন থাকে না, বেরোনো খুব মুশকিল, মনে হয় যেন গভীর হয়ে গেছে রাত। আর শীতটাও পড়ে যায়, রাত বেরোতেও মানে সব দিক দিয়ে মানে একবার মনে হয় যেন একটা গভীর রাত চলে এসছে, বেরোতেও কষ্ট হয়। হ্যাঁ, মানে শীতকালটা এই একটা আশ্চর্যজনক। শীতে আমার তো মনে হয় শীতকালটা আমাদের কাছে খুব একটা, মানে খুব সামান্য, মানে শীতে যে কষ্টটা হয়, অ্যাকচুয়ালি আমার থাইরয়েড আছে তো, থাইরয়েডের শীতে কষ্ট বেশি হয় এবং কষ্টটা খুব বেশি পাই। শীতকালটা যতটা না উপভোগ্য, শরৎ আর শীত এর মাঝে যে কালটা, মানে শরৎ চলে যাচ্ছে, হেমন্ত আসবে, তারপরে শীত, এই শীতের শুরু আর বড় ধর শুরু বলবো না, শুরুটাই বলো, শীতের শুরু আর শরতের শেষ, এই যে বড় একটা স্প্যান, যে মানে হেমন্ত এবং তার সঙ্গে ধর একটা মাস, ধরো 15 দিন, শরতের 15 দিন, শীতের 15 দিন, এই 1 মাস, আর হেমন্তর 2 মাস, এই 3 মাসটা উপভোগ্য। শীত এসে গেলে কড়া শীতে ওই রকম গ্রামের চাদর মুড়ি দিয়ে সকালবেলা উঠে 6টার সময় ওই খেজুর গাছের রস দেখা, কেউ তো কাছি রস পেরে দিয়ে রস খাচ্ছি, ওই সৌভাগ্য তো আর হবে না। আমরা শহরে চলে এসেছি, বা আমাদের জায়গাটা আগে, আমাদের সামনের বাড়িতে খেজুর গাছ ছিল, ওখানে প্রসন্নবাবু বলে এক ভদ্রলোক ছিলেন, এখন তার 2 মেয়ে থাকে আর তার স্ত্রী থাকে, তিনি মারা গেছেন। ওনাদের খেজুর গাছে আমাদের রস দিক, আমাদের ছোটো ছোটো বাচ্চা ছোটো ছিলাম, আমাদের উনি রস গাছে মানে বাদ দেন, মানে হাঁড়িতে, এবং সেটা সকালবেলা নামিয়ে আমাদেরকে 1 কাপ করে 2-1 দিন দিয়েছিল, মানে 2-1 বার আমাকে দিয়েছিল। তা হলো গ্রামের খেজুর গাছ, গ্রামের দৃশ্য, গ্রামের খেজুর গাছ থেকে রস নামিয়ে রস খাওয়া, ওই যে একটা মানে পরিবেশ, সেটা তো আর এখানে অতটা হলেও ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই হতো। কিন্তু ওই পরিবেশ তো আমার ইচ্ছা আছে কোনো এক সময়, শীতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে কোথাও, শীতকালে একদিন যাব, গিয়ে একদিন ওই যদি মানে সকালবেলা উঠে পরিবেশটা দেখে যদি রস খাওয়া যায়, সেই উপভোগটা নেওয়ার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি আমি খুব প্রকৃতিপ্রেমী, সত্যি কথা বলতে আমি খুব প্রকৃতিপ্রেমিক, এবং আমার কাছে মানুষের থেকেও মানুষ তো বটেই, মানুষ ছাড়া তো কিছু হয় না, প্রকৃতির মূল্য মানুষের সমানই আমার কাছে। এবং দুজনকে মানে প্রকৃতি তো অ্যাকচুয়ালি মহিলাদের বলা হয়, মানে মানে মহিলা মানুষ হচ্ছে প্রকৃতি, আর পুরুষ হচ্ছে আরেকজন। প্রকৃতি আর পুরুষ, এই দুজন নিয়ে, তা দুজনকে নিয়েই এই সৃষ্টিতে দুটোকে নিয়ে, পুরুষ এবং নারী নিয়ে। নারীকে বলা হয় প্রকৃতি, পুরুষ হচ্ছে আলাদা, তার অন্য অপোজিট। তা সেই পুরুষ যেমন আছে, তার সঙ্গে প্রকৃতিও আছে। প্রকৃতি মানে প্রকৃতি মাকে বলছি আর কি, মানে চারপাশের যে আমাদের গাছপালা, পৃথিবী, একে বলছি। আর এছাড়াও একে প্রকৃতি নারীর সঙ্গে তুলনা করেছে। এছাড়া নারী তো মানুষের মধ্যে বা যে কোনো প্রাণীর মধ্যে দুটো সেক্স থাকে, মেল ফিমেল, সে তো আছেই যে কোনো প্রাণীর মধ্যে, সেটা কথা না, কিন্তু প্রকৃতি আমার কাছে চিরকালই খুব আকর্ষণীয়
এবং সত্যি কথা বলতে আমি প্রকৃতি প্রেমিক। এবং ছোটোবেলায় যখন পড়াশুনো করেছি তখন ওই ধরো মানে আমার পড়াশোনা শুরু হয়েছে 5 থেকে। তার আগে পর্যন্ত আমি পড়াশুনো কোনো আমার মাথায় ঢুকতো না। ওই দিদিমণি আসতো, একটা পড়া খুব কষ্ট করতাম, মুখস্থ হতো না। যখনই পারতাম না কী করতো জানো, 2 আঙুলের মধ্যে পেন্সিল ঢুকিয়ে চাপ দিত। মানে আমাদের যে কী মার খেয়েছি, আমি এখন ভাবি যে এই মারগুলো খেয়েছি বলে আমরা মানুষ হয়েছি। আজকালকার ছেলেপেলেদের গায়ে হাত দেওয়া যায় না, স্কুলে একটা কাউকে বলতে গেলে তার সে তো পুলিশের কাছে ছুটবে। এরকম করে সমাজ উস্কে দিচ্ছে বিপদের দিকে, সমাজ নিজেকে উস্কাচ্ছে। হ্যাঁ, যার জন্য ছেলেপেলে মানুষ হচ্ছে না। আর দ্বিতীয় কথা, আমি ছোটোবেলায় প্রচণ্ড দুরন্ত ছিলাম। আমাকে এখন যারা দেখছে তারা আমার ছোটোবেলা বুঝতে পারবে না। আমার মা এরা জানে তো, এরা জানে, এরা বলে যে সোনাই, আমার ডাকনাম সোনাই, বাড়ির ডাকনাম, যে সোনাইকে এখন যা দেখছো সবাইকে বলে যে এ ছোটোবেলা অন্যরকম ছিল। আমার মামা এরা কিছু দেখেছে, আমার মা দেখেছে, আমাদের যারা সিনিয়র তারা যদি কেউ মনে থাকে মনে রাখতে পারে। অনেকে তো আবার অনেকের কথা মনে রাখে না। এখন লোকে সত্যি কথা বলতে এখন খুব স্বার্থপর হয়ে গেছে, আর নিজেরটা ছাড়া কিছু চেনে না। এ কী রে ভাই, তোরা দেখ, মানুষ একভাবে বড় হয়ে তার যোগ্যতা অনুযায়ী একরকম রোজগার করে। আমার রোজগার কম বলে আমি আরেকটা লোককে আমি হিংসা করবো, এটা কোনো যুক্তি হয় না। আমার মতে এটা কোনো যুক্তি। তুমি ওইভাবে বড়, তুমি নিজেকে পড়াশোনার মধ্যে নাওনি, তুমি রোজগারপাতির মধ্যে তুমি নিজেকে যোগ্য করনি, তুমি রোজগার করতে পারছো না, তাহলে তো এটা হিংসা করা তোমার অধিকারে পড়ে না। এটা সামাজিক অধিকার বহির্ভূত ব্যাপার। কিন্তু মানুষ সামাজিক অধিকারকে অস্বীকার করে, মানে সামাজিক অধিকারকে অস্বীকার করে সেইটার উপর সেইখানে হস্তক্ষেপ করে, করছে এখন। এটা তো অধিকার মধ্যে পড়ে না, সামাজিক অধিকার মধ্যে। আমার কিছু নেই বলে আরেকজন আছে বলে তাকে আমি হিংসা করে তাকে ক্ষতি করবো আর তার সঙ্গে কথা বলবো না, এটা আগে কিন্তু ছিল না। এখন মানুষের মধ্যে এইগুলো চলে এসছে। এরকম পাপ বোধ, এরকম পাপ কর্ম মানুষ খুব সহজে গ্রহণ করে নিচ্ছে। এখন দেখবে রিসেন্টলি একটা ব্যাপার হয়েছে, মানুষ একে অপরকে আঘাত করে ডিপ্লোম্যাটিক কথা বলে। মানে এমন একটা আচরণ করবে, তুমি লোকটাকে ধমকাতে পারবে না, কিছু বলতে পারবে না, কিন্তু তুমি মনে কষ্ট পাবে, জ্বলতে পুড়তে থাকবে। এটা খুব মহামারীর মতন ছেয়ে গেছে। এই জন্য আমি কারোর সঙ্গে কথা বলি না। আমার আত্মীয় স্বজন, কাকা পিসিকে একদম ছেড়ে দিয়েছি, ত্যাগ করে দিচ্ছি কথা বলা। ওরা ভালো হবে তারপরে যদি কথা বলি, তাও আমি যাচাই করে নেবো। কারণ দেখো, সেজে গুজে অপমানিত হতে না কেউ চায় না। আর আমার যখন এদের কাছে না গেলেও চলার মতো জায়গা করে নিয়েছি, তখন আমার কী দরকার আছে সেদিক দিয়ে আমার লোকের কাছে আমার অপমানিত হোক। আমি বলছি না অপমান করে, কিন্তু এদের আচরণ আমাকে অপমান বোধ তৈরি করে, আমার অপমান অনুভূতি তৈরি করে দেয়। মানে আমি অপমানিত হই সেটা আমার মনে হয়, মানে এটা সত্যিকে মনে হয়। তো শুধু না, আমি তো আর বাচ্চা ছেলে না, এটা সত্যিকারই হয় বলেই মনে হয়। কিন্তু এরা লোকজন বুঝতে পারে না, এরা এদের মতন কাজ করে যায়, কিন্তু বাইরের লোক এতে মনকষ্ট পায়। তুমি একটা জিনিস দেখবে, এই লোকগুলোই যখন এদের কাছের লোকের সঙ্গে কথা বলে, একটা কিন্তু এই ধরনের কথা বলবে না। তাহলে আমি কী বুঝবো, ইচ্ছা করে অপমান করার জন্যই এইসব বলছে আমাকে, বা অন্য কাউকে যদি বলে থাকে, এটা তো কারণ, তাছাড়া তো হতে পারে না। তাহলে এটা কি আমার কী বলার আছে, এটা বলি তো আমি। তারপর যে গল্পটা করছিলাম, তাই 4 পর্যন্ত অঙ্ক কী করে করতাম শোনো। আমাদের সময় প্রাইমারি, তো আমরা প্রাইমারিতে পড়েছি। আমি আমাদের স্কুলে 2 অবধি KG2 ছিল। বাবা KG2তেই পড়ানোর ইচ্ছা ছিল, তারপর আর KG সেকশন ছিল না বলে আমাকে প্রাইমারিতে 3তে ভর্তি করে। 3-4টা প্রাইমারিতে পড়েছি, 2টা পড়েছি কিনা মনে নেই, মাকে জিজ্ঞেস করতে হবে। আর KG2 পর্যন্ত পড়েছিলাম, কাজে 2টা পড়ার কথা না সেই অর্থে। তাই এবার প্রাইমারিতে আমাদের অঙ্ক বইয়ে ছিল নবগণিত মুকুল। সেখানে কী ছিল জানো, ধরো উপরে 10টা গসাগু আছে, তাহলে নিচে প্রশ্নের অঙ্ক, উপরে গসাগু করতে বলেছে, নিচে প্রশ্নের অঙ্ক। এই প্রশ্নের অঙ্কগুলোর মধ্যে কিন্তু গসাগুই করতে হবে। আমি বুঝলাম কী করে প্রশ্নের অঙ্ক, বিশ্বাস করো বলছি, এখন আমি এত বিজ্ঞান পড়ি, আমি নিজেকে অবাক লাগে মাঝে মধ্যে। একটা প্রশ্নের অঙ্ক মাথায় ঢুকতো না, কি বলতে চাই, কি করতে হবে, কিচ্ছু বুঝতে পারতাম না। আমার ব্রেনটা ক্লাস 5-এর আগে পর্যন্ত একটা গবেট ছিল বলতে গেলে। এবার কি হচ্ছে, ওই যে ধরো যেই প্রশ্নমালা উপরে লেখা রয়েছে গসাগু করতে হবে, তার মানে দিদিমণি যখন নিচে অঙ্কগুলো দিত, ওই গসাগু করতে বুঝে যেতাম। মানে আমি প্রশ্ন অঙ্ক বুঝতে পারছি না, ওই গসাগুর উপর আছে মানে নিচে গসাগু করতে দিচ্ছে প্রশ্ন অঙ্কে, এইভাবে করতে পারে। চালাকি বুদ্ধিটা ছিল, মানে ব্রেনটা মানে একেবারে গবেট, মানে পড়াশোনায় মাথা খোলেনি তখন, কিন্তু মানে তোমার মানে একবার ডাল বলা যায় না, ডাল ছিল না। দুষ্টুমি করতাম তো, দুষ্টু ছেলেরা কখনো ডাল মাথা ব্রেনের হয় না, এটা দেখবে লক্ষ্য করে, হয় না সাধারণ একেবারেই হয় না আমার যেমন। কারণ দুষ্টুমিটা বুদ্ধি যখন আছে, তখন তো এমনি অন্য বুদ্ধিতেও সে বুদ্ধিটা কাজে লাগাতে পারবে। তাই এরপর 5-এ যখন তখন থেকে পড়াশোনা শুরু করেছি।
তা সাহিত্যর প্রতি আমার ভালোবাসা 5-এ তৈরি হয়েছে, কিন্তু বেশি না, 6 থেকে তৈরি হয়েছে। 6-এ আমাদের যে বাংলার পাঠ্য বইটা ছিল অপূর্ব, মানে খুব সুন্দর। মানে যাযাবর হচ্ছে যিনি সাহিত্যিক, তার সঠিক মানে তার মানে আসল নামটা আমি জানি না, মনে হয় যাযাবর ওনার ছদ্মনাম। যাযাবরের ঝিলম নদীর তীরে এই উপন্যাসটা, এই ঝিলম নদীর তীরে ওটা উপন্যাস আছে, তার থেকে একটু অংশ তুলে দেওয়া ছিল। আচ্ছা, এটা গেল। তারপর তোমার হিমালয়ের পথে, প্রভাত কুমার মুখোপাধ্যায় না, হিমালয়ের পথে একটা উপন্যাস আছে, মানে গল্প লেখা আছে উপন্যাস টাইপের, ওখান থেকে তুলে ধরা ছিল। এই দুটো পড়ে আমি মুগ্ধ। ওইখান থেকে সাহিত্যবৃত্তি আসলো আস্তে 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 আস্তে। 7-এ উঠছি। 7-এ আমাদের বাংলা বইটা খুব ভালো ছিল না, একেবারেই ভালো ছিল না বলা যায়, ওটা ভালো হয়নি। এইটা আবার কিছুটা বেশ ভালো। তোমার রবীন্দ্রনাথের মেঘরৌদ্র যে উপন্যাস, ছোটো গল্প, ওইখান থেকে একটু অংশ ছিল। তারপরে পঞ্চগ্রাম বন্যা বলে একটা গল্প ছিল, যেটা কিনা ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম থেকে তুলে দেওয়া মনে হয়। পঞ্চগ্রাম ও গণদেবতা এখান থেকে তুলে দেওয়া উপন্যাসটা থেকে, পঞ্চগ্রাম থেকে। এই সব পড়ে আস্তে আস্তে সাহিত্যবৃত্তি হতে হতে 9-এ যখন উঠলাম, তখন রবীন্দ্রনাথের লেখার সঙ্গে পরিচয় হচ্ছে আস্তে আস্তে। রবীন্দ্রনাথের লেখা এর আগে আমাদের ছিল না। হ্যাঁ, ক্লাস 8-এ ছিল। আর পূর্ববঙ্গের রূপ বলে রবীন্দ্রনাথের একটা চিঠি ছিল আমাদের বাংলায়, আর আরেকটা ছিল রবীন্দ্রনাথের চিঠি ছিল আমাদের র্যাপিড রিডার। এইগুলো পড়ে আস্তে আস্তে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হচ্ছি। এরপর 9-এ উঠে দেনা পাওনা, তোমাদের পড়েছো কিনা জানি না, আমাদের দেনা পাওনা ছিল পাঠ সংকলনে। দেনা পাওনা এইসব পড়ে আসলে রবীন্দ্রনাথের ওই প্রকৃতির বর্ণনায় আমি কিভাবে যেন প্রকৃতির প্রতি আমার প্রেম হয়ে গেছে, আমি প্রকৃতি প্রেমিক হয়ে গেলাম। ওই থেকে রবীন্দ্রনাথের কানেকশানেই আমি প্রকৃতিকে ভালোবাসতে শুরু করলাম। তারপর থেকে আমার যত লেখাপত্র, ভালোবাসা, কথাবার্তা সব কিছুই প্রকৃতিকে নিয়ে। প্রকৃতির বাইরে আমি কিছু চিনি না বা জানি না, বলতে পারো একরকম। ঠিক আছে, অনেক কথা বললাম, দুটো গান করি। আর দুটো গান করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, গান করবো, ঠিক আছে। অনেক কথা বললাম, ভালো লাগলো নাকি? বেদনা, কিন্তু আমি যে বললাম আমি এত প্রকৃতিপ্রেমিক, এতে কোনো কাজ দেবে না। আমি যদি কিছু সৃষ্টি করতে পারি, তবে আমার প্রকৃতির প্রেমটা সেই সৃষ্টির মধ্যে ধরা থাকবে, বুঝলে? আমরা প্রত্যেকে চারপাশে অনেক কিছু হতে পারি, কিন্তু আমরা যদি সৃষ্টি না করি, তাহলে আমাদের সেই গুণগুলোর কোনো মূল্য থাকে না। আমরা সৃষ্টি করে যেমন সেটা রক্ষা করে সারা জীবন রেখে চলে যেতে পারবো উত্তরাধিকারীর হাতে তুলে দিয়ে, আগামী প্রজন্মের হাতে, তখন গিয়ে আমার সেই গুণ বা সেই প্রকৃতিপ্রেম বলো বা যাই বলো, তার মূল্যটা আসলো ও সঠিকভাবে, না নচেত নয়। এখনো পর্যন্ত কোনো মূল্য নেই আমার প্রকৃতিপ্রেমের, এটা বলতে পারো। বেদনা বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিও হে নিও বেদনায়, বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিও হে নিও বেদনায়, হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, প্রিয় হে প্রিয় বেদনায়, বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, বাসনার রঙে লহরে লহরে রঙিন হলো করুণ তোমার অরুণ
নিঃশ্বাস সেরা সে নিঃশ্বাস তব নিঃশ্বাস নবীন সার পুষ্প সুবাস সেরা সে নিঃশ্বাস তব নিঃশ্বাস নবীন সার পুষ্প সুবাস তারি পরে আছে আখির আভাস দিও হে দিও বেদনা বেদনায় ভরে গিয়েছে পেয়ালা নিও হে ও বেদনা। আর দুটো গান করে রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর তিনটে গান। শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া শুধু আলো আধারে শুধু আলো আধারে কাদা হাসা শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া শুধু নব দুরাশায় আগে চলে যায় নব নব দুরাশায় আগে চলে যায় মিছে মিছে ফিরে রয় মিছে আশা শুধু যাওয়া আশা শুধু সত্যি ভাষা শুধু যাওয়া আশিস বাসনা লয়ে ভাব আশিস বাসনা লয়ে ভাব প্রাণ মন কাজে পায় ভাঙা ফল ভাঙা তরি ধরে ভাসে পারা বারে ভাঙা তরি ধরে ভাসে পারা বারে ভাব কেঁদে মরে ভাঙা ভাস হৃদয়ে হৃদয় এ আধো পরিচয় আধো খানি কথা সঙ্গ নাহি তাই হৃদয়ে হৃদয় এ আধো পরিচয় আধো খানি কথা সঙ্গ নাহি তাই লাজে ভয়ে তা সে আধো বিশ্বাসে লাজে ভয়ে তা সে আধো বিশ্বাসে শুধু আধো খানি ভালোবাসা শুধু
শুধু যাও আশা, শুধু চলতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু চলতে ভাষা, শুধু যাওয়া। আচ্ছা আর রাখি, হ্যাঁ আর পাচ্ছি না, অনেকক্ষণ করেছি গান, রাখলাম, ভালো থেকো।